বিমানবন্দরে অবহেলিত কাস্টমস বিভাগ, রপ্তানি কার্গো ভিলেজে ব্যবহার করতে দেওয়া হয় না স্ক্যানার। কর কর্মকর্তাদের ক্ষমতা কমছে নতুন আয়কর আইনে, অংশীজনের মতামতের জন্য খসড়া উন্মুক্ত করেছে এনবিআর। ব্যবহারকারীর অজান্তে তথ্য সংগ্রহ করে ফেসবুক, স্পর্শকাতর তথ্য প্রকাশে সর্বোচ্চ সতর্কতার আহ্বান। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুনতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবহেলিত জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগ। বহু চিঠি চালাচালির পরও রপ্তানি কার্গো ভিলেজে কাজ করতে পারছেন না কর্মকর্তারা। আবার নির্মাণাধীন তৃতীয় টার্মিনালেও নিরাপত্তা যন্ত্র বসানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। এতে শুল্ক ফাঁকি, অর্থ পাচার, চোরাচালান সহ নানা অপরাধের ঝুঁকি দেখছেন কাস্টমস কর্মকর্তারা। আইন অনুযায়ী বিমানবন্দরে অর্থ পাচার, শুল্ক ফাঁকি, নিষিদ্ধ পণ্যের আমদানি রপ্তানি ঠেকানোর দায়িত্ব এনবিআরের কাস্টম বিভাগের। তাই বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এখানে দায়িত্ব পালন করে কাস্টম হাউস ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এজন্য আগমন, বহির্গমন ও আমদানি কার্গো ভিলেজে স্ক্যানার, অফিস সহ নানা সুবিধা আছে তাদের। তবে রপ্তানি কার্গো ভিলেজের চিত্র ভিন্ন। এখানে চোরাচালান বন্ধে কাস্টম হাউসের কোনো স্ক্যানার নেই। ফলে হাজার হাজার রপ্তানি পণ্যের এসব কার্টনে কি যাচ্ছে তা জানতে পারছেন না কর্মকর্তারা। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি বড় স্ক্যানার রয়েছে, কিন্তু এর নিয়ন্ত্রণ কক্ষে কাস্টমস কর্মকর্তাদের ঢুকতে দেয়া হয় না। এ বিষয়ে সিভিল এভিয়েশনকে বহুবার চিঠি দিয়েও সুরাহা হয়নি। সিভিল এভিয়েশন অথরিটি তারাও সরকারি কর্তৃপক্ষ, আমরাও সরকারি কর্তৃপক্ষ। আমাদের উদ্দেশ্য এক, আমাদের সবার উদ্দেশ্য এক, জাতীয় স্বার্থ সংরক্ষণ করা। তবে সেখানে তাদের কিছু অতিরিক্ত ফ্যাসিলিটিস আছে, তারা দীর্ঘদিন সেখানে ইনভেস্টমেন্ট করে তারা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। তাদেরকে দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না, তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না। এবং এটার কারণ অন্য কিছু না, এর পিছনে কিছু সংঘবদ্ধ দল বা লোক থাকে যারা দিনকে দিন এখান থেকে নানা রকমের স্মাগলিং করে, এখান থেকে ফলস রপ্তানিগুলোতে সাহায্য করে। শাহজালালে 2,30,000 বর্গমিটার এলাকায় নির্মাণ হচ্ছে নতুন টার্মিনাল। খরচ প্রায় 21,000 কোটি টাকা। কিন্তু এতে অন্তর্ভুক্ত নেই নিরাপত্তা তল্লাশির জন্য স্ক্যানার কেনার বিষয়টি। কাস্টম হাউসের হিসাবে এই টার্মিনালে বিভিন্ন ধরনের 37টি স্ক্যানার প্রয়োজন। শুধু তাই নয়, আগমনীতে কাস্টম অবকাঠামোর জন্য জায়গা রাখা হলেও বহির্গমনে রাখা হয়নি। অ্যান্টি স্মাগলিং এর করার জন্য আমরা ওখানে মেশিন বসাইতে হবে আমাদের, এগুলোর কোনো সুযোগ নেই। এই জন্য আমরা বলছি যে এগুলোতে এই ফ্যাসিলিটিগুলো এনশিওর করতে হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলেও বক্তব্য দেননি সিভিল এভিয়েশন কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনবিআর এর সাবেক কমিশনার আব্দুল কাফি। জনাব কাফি, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিন। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, সেখানে বলা হচ্ছে যে বিমানবন্দরে স্ক্যানার, অফিস সহ নানা সুবিধা থাকলেও রপ্তানি কার্গো ভিলেজে এই ধরনের কোনো সুবিধা নেই কাস্টমস কর্মকর্তাদের জন্য। তো দেশের এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের সামঞ্জস্যহীনতার কারণ কি বলে মনে হয় আপনার? আমার মনে হয় এখানে দুটি জিনিস, একটি হচ্ছে সমন্বয়হীনতা, আর একটি হচ্ছে যে এখানে হয়তো কোনো কায়েমি স্বার্থ থাকতে পারে, যেখানে হয়তো কাস্টমসের কাজই হচ্ছে এখানে নিরাপত্তা সহ কাস্টমসের যে আমদানি রপ্তানিতে যে স্মাগলিং যেন না হয়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পণ্য যাতে আসা যাওয়া না করতে পারে, সেই বিষয়গুলো কাস্টমসে দেখার দায়িত্ব। এবং কাস্টমস এখানকার হচ্ছে গুরুত্বপূর্ণ এজেন্সি, তাদেরকে কাজ করতে না দেওয়ার অর্থ দাঁড়াচ্ছে যে তাহলে এখানে কারো কোনো স্বার্থ সংশ্লিষ্ট আছে, অথবা যারা এটা করছেন তারা এটা না বুঝে করছেন, এটাও ভাবতে পারছি না। এটা মোটেই ঠিক না। এটা কারণ হচ্ছে সরকারের দেয়া দায়িত্ব তারাও পালন করছে, কাস্টমও পালন করছে। এখানে একই উদ্দেশ্যে সরকারকে সহযোগিতা করা, দেশের জনগণকে সহযোগিতা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা। সেক্ষেত্রে বাধা দেওয়া বা সহযোগিতা না করাটা কাঙ্ক্ষিত নয়। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে রপ্তানি কার্গো ভিলেজে সিভিল এভিয়েশনের বড় স্ক্যানার থাকলে সেই কক্ষে আবার কাস্টমস কর্মকর্তাদের প্রবেশাধিকার নেই। তো সিভিল এভিয়েশনকে জানানোর পরও কিন্তু কোনো সুরাহা হয়নি এই বিষয়ে। তো এই ধরনের সহযোগিতার বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি দেখছি এভাবে যে আমি জানি এবং আমি খোঁজ নিয়েছি যে কাস্টমসের পক্ষ থেকে একাধিকবার এটা বলা হয়েছে লিখিতভাবে। তারা এটা সর্বশেষ বোধহয় 1 মাস আগে তারা এটা রিজেক্ট করেছে। এই ধরনের রিজেক্ট করার কোনো আইনগত কোনো ভিত্তি নাই আমি মনে করি। এটা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই জায়গায় হস্তক্ষেপ করা উচিত
এটা মোটেই সঠিক নয়, আইনানুগ নয় এবং ইন্টার ডিপার্টমেন্ট রিলেশনের দিক থেকেও ভালো না। এবং এয়ারপোর্ট এমন একটা জায়গা যেখানে এয়ারপোর্টের জায়গার মালিক, ভবনের মালিক হচ্ছে সিভিল এভিয়েশন, কিন্তু এখানকার মূল যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, এখানে কি যাবে কি আসবে, ইভেন একটা প্লেন ল্যান্ড করবে, একটা প্লেন যে ফ্লাই করবে, সবকিছুর অনুমোদন কিন্তু কাস্টমস অনুমতি ছাড়া কিন্তু যেতে পারে না। কোনো পণ্য যাওয়া আসা কোনোটাই কিন্তু কাস্টমসের অনুমতি ছাড়া করতে পারে না। সেখানে কিন্তু এটাকে অস্বীকার করার অর্থ হচ্ছে, আমি মনে করি যে সরকারের এবং দেশের গুরুদায়িত্ব পালনে এটা একটা অস্বীকৃতি। জনাব কাফি, তো রপ্তানি কার্গো ভিলেজের সার্বিক কাজের পরিবেশ এবং নিরাপত্তার জন্য আসলে কি কি করা উচিত বলে আপনার মনে হয়? আমি মনে করি এখানে তো কাস্টমসের পক্ষ থেকে বলা হয়েছিল যে আইদার আমাদেরকে স্ক্যানার বসানোর জায়গা দেওয়া হোক, অথবা আমাদেরকে আপনাদের স্ক্যানারের সাথে বসে দেখতে দেওয়া হোক। দুটো যে কোনো একটাই করা সম্ভব। আমি মনে করি স্ক্যানার, ইন্ডিপেন্ডেন্ট স্ক্যানার বসিয়ে সেটা করতে পারলে আরো ভালো হয়, কারণ দুইটা নিরাপত্তার কারণে হলেও দুইজনের উদ্দেশ্যগত একটু ভিন্নতা রয়েছে। কাস্টমসের লোকজন কাস্টমস পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত না স্ক্যানার মেশিন কেনা স্থাপন করা না হচ্ছে ততক্ষণ তাদের স্ক্যানারের সাথে কাস্টমসের লোককে রেখে এটা জয়েন্টলি করা যেতে পারে। এটা ব্যক্তিগত কোনো বিষয় না, এখানে রেষারেষির কোনো বিষয় না। জনাব কাফি, আমাদের সাথে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। চলে যাব পরের খবরে। আয়কর আদায় হচ্ছে নতুন আইন, এরই মধ্যে আইনের খসড়া সংশ্লিষ্টদের মতামতের জন্য উন্মুক্ত করা হয়েছে। বিকেলে রাজধানী সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, অংশীজনদের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যে খসড়াকে বিলে পরিণত করা হবে। এনবিআর চেয়ারম্যান জানান, নতুন আইনে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, এই আইনে অনলাইন ব্যবস্থাকে উৎসাহিত করা হচ্ছে। আইন হলে করদাতাদের অতিরিক্ত কর ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। আইনে কর কর্মকর্তাদের ক্ষমতা কমানো হয়েছে বলে দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বর্তমান প্রেক্ষাপটে 100 বছর পুরাতন আইনের ব্যবহার করতে যায় অনেক জায়গায় অস্পষ্টতা তৈরি হয়, তা থেকে মামলার উদ্ভব হয়, অস্পষ্টতা থেকে মামলার উদ্ভব হয়। তা আমরা আশা করছি যে আমাদের এই আইনটি প্রণয়নের পরে আমাদের অস্পষ্টতাগুলো দূর হবে, কর আহরণ সহজ হবে, মামলার ভারে আমরা ভারাক্রান্ত হব না। আন্তর্জাতিক বাণিজ্যের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রোববার কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী জানান, দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলে উত্তরণ হচ্ছে। একই সাথে এলডিসি পরবর্তী বাণিজ্যে নানা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে দক্ষ মানব সম্পদ মূল ভূমিকা রাখতে পারে। বাণিজ্যের নতুন আন্তর্জাতিক বাজার খুঁজতে হবে। এর জন্য যুগোপযোগী আধুনিক ব্যবসায়িক শিক্ষার প্রসার বাড়াতে হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স চালুর নীতিগত সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। আমাদের ইকোনমি আগাচ্ছে, কিন্তু আমাদের এখনও এক্সপার্টির সমস্যা। যেমন বড় বড় বিজনেস অর্গানাইজেশনগুলো, যেমন আমার যে ব্যবসা আছে বাইরে, সেখানকার সিইও কিন্তু আমাদের দেশের নয়, বাইরে থেকে নিয়ে আসতে হয়েছে। এই দৈন্যতা তো আমাদের ঘোচাতে হবে, আমাদের নিজেদের লোক আসতে হবে, আসছে, আমাদের আরও আগে যেতে হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। একে জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে বাঁচাতে শেষ প্রচেষ্টা হিসেবে অভিহিত করছে জাতিসংঘ। শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশের পাশাপাশি এই সম্মেলনে যোগ দিচ্ছেন ক্ষতিগ্রস্ত দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। বছরের পর বছর ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যে ক্ষতিকর গ্যাস তৈরি হয়েছে, তার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক জলবায়ুতে। পরিণতিতে চরম ভাবাপন্ন হচ্ছে আবহাওয়া, বাড়ছে তাপমাত্রা, দাবানল, বন্যা ও সাইক্লোনের প্রকোপ। 2015 সালের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। প্যারিস চুক্তির অঙ্গীকার অনুযায়ী 2050 সালের মধ্যে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে কার্বন নিঃসরণ। তবে তা বাস্তবায়নে নেওয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। Everything is at stake at the Glasgow COP26. এবারে সম্মেলনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। জলবায়ু পরিবর্তন এমন একটি ইস্যু যা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা বিশ্ব এর মাসুল গুনছে। বিশ্বনেতারা যদি এবারও ব্যর্থ হন, তাহলে আমরা সব হারাবো। Our rights to a healthy environment.
পরিবেশবিদদের কাছে করোনা মহামারীর চেয়েও বেশি বিপজ্জনক জলবায়ু পরিবর্তনের প্রভাব। সংকট এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার তাগিদ তাদের। তবে এরই মধ্যে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে চীন, রাশিয়া ও সৌদি আরব। এদিকে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বকে আরও সোচ্চার হওয়ার তাগিদ দিয়ে আসছে জাতিসংঘ। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 45% কমিয়ে আনতে G20 জোটের দেশগুলোর কাছে কার্যকর পদক্ষেপ চেয়েছেন অ্যান্তোনিও গুতেরেস। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বেসরকারি খাত দেশের অর্থনীতিকে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, সরকার বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এবং বেসরকারি খাতও অগ্রণী ভূমিকা রাখছে। রোববার ঢাকা চেম্বার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অবকাঠামো খাতে বিনিয়োগ নিয়ে এক অনলাইন আলোচনায় এসব মন্তব্য করেন সালমান এফ রহমান। এ সময় তিনি টাকা এবং মুদ্রাস্ফীতির ভারসাম্য রক্ষার উপর জোর দেন। বাজারে যে অতিরিক্ত তারল্য রয়েছে তা বন্ড মার্কেটে কিভাবে নিয়ে আসা যায় সে বিষয়ের উপর কাজ করার পরামর্শ দেন সালমান এফ রহমান। আলোচনায় অন্যান্য বক্তারা অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক নির্ভরতা কমানোর উপর জোরও দেন বক্তারা। সরকার ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করে দেয় বেসরকারি খাত অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখছে। এখন আমাদের পরবর্তী ধাপে যেতে হলে প্রয়োজন নতুন নতুন উদ্ভাবন এবং পরিকল্পনা। আমাদের বন্ড মার্কেটকে শক্তিশালী করতে কাজ করতে হবে, যাতে বাজারে যে অতিরিক্ত তারল্য রয়েছে তা যেন বন্ড মার্কেটে নিয়ে আসা যায়। অবকাঠামোর সঙ্গে সঙ্গে অন্যান্য খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। And that is that we are using short-term deposits to finance long-term projects. ব্যবহারকারীর অজান্তে তার তথ্য সংগ্রহ করে ফেসবুক। এইসব তথ্য ব্যবহার করে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের তথ্যের অপব্যবহারের কারণে দেশের সম্পদ বিনষ্ট, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটেছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য প্রকাশে সর্বোচ্চ সতর্কতার আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীতে সাইবার সিকিউরিটি ট্র্যাজেডি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাড়ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান নেপোলিয়ান ক্যাট জানিয়েছে, চলতি বছরের মে পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 4,82,30,000, যা মোট জনসংখ্যার 28 ভাগ। ফেসবুকের মাধ্যমে দেশে অনলাইন ব্যবসার প্রসার ঘটলেও অনেক সময় এটি ব্যবহার করে মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করা হয়। বিভিন্ন উস্কানিমূলক পোস্টের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনাও ঘটেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ব্যবহারকারীর অজান্তেই 70,000 পর্যন্ত তথ্য সংগ্রহ করে ফেসবুক। এআই প্রযুক্তি ব্যবহার করে এসব তথ্য দিয়ে ফেসবুক আয় করছে $1 বিলিয়ন। ফেসবুকের দুর্বল ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে 2012 সালে রামুর হামলা থেকে শুরু করে চলতি বছর কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও রংপুরে প্রাণহানি ও সম্পদ বিনষ্টের ঘটনা ঘটে। তথ্যপাত্রগুলো দিতে সতর্ক না হই, তাহলে কি ধরনের পরিণতি আমাদের মোকাবেলা করতে হয় তার প্রমাণ আমরা 2012 সালে রামুতে দেখেছি, 16 সালে নাসিরনগর, 17 সালে ঠাকুরপাড়া। এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে, জানালেন বিডিজি ই-গভসাটের প্রকল্প পরিচালক। কমিউনিকেশনটা যদি সুরক্ষিত করতে পারি, আপনার যে ন্যাশনাল আইডি ডেটাবেসটা সুরক্ষিত করতে পারি, আপনার পাসপোর্টের যে ডেটাবেসটা সুরক্ষিত করতে পারি, এই জিনিসগুলোকে সুরক্ষিত করলে আপনিও সুরক্ষিত থাকবেন। বিশ্বে বর্তমানে 35 লাখ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের চাহিদা রয়েছে। তাই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে ডিপ্লোমা সহ সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন কোর্স চালুর আহ্বান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রবি আজিয়াটের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস হয়েছে 17 পয়সা। আগের বছর একই সময় শেয়ার প্রতি আয় ছিল 8 পয়সা। রোববার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে প্রথম 9 মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 32 পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় বা ইপিএস ছিল 25 পয়সা। 30 সেপ্টেম্বর 2021 তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 12 টাকা 61 পয়সা। এবারে শেয়ার বাজারের খবর।
আবারও দর পতনের কবলে 2 স্টক এক্সচেঞ্জে। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে 61 পয়েন্ট এবং দর হারিয়েছে 60 ভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি লেনদেনও কমেছে ডিএসইতে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সার্বিক সূচক এবং লেনদেন কমেছে। রোববার সূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু দুপুর 1টার পর থেকে শেয়ার বিক্রির চাপে শুরু হয় সূচক পতন। ফলে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 61.41 পয়েন্ট কমে অবস্থান করছে 7000 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1637 কোটি 2 লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে 87 কোটি 45 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 60 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে 122টির, কমেছে 226টির এবং অপরিবর্তিত আছে 27টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় আইএফআইসি ব্যাংক এবং তৃতীয় অবস্থানে সাইফ পাওয়ার টেক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে সেফকো স্পিনিং মিল, দ্বিতীয় জেমিনি সি ফুড এবং তৃতীয় অবস্থানে দুলামিয়া কটন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 149 পয়েন্ট কমে অবস্থান করছে 20,480 পয়েন্টে। লেনদেন হয়েছে 56 কোটি 55 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য নতুন নতুন উদ্ভাবনের প্রয়োজন বলে মত তাদের। শনিবার বাংলাদেশ এনার্জি ফোরাম আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে এক অনলাইন আলোচনায় এসব কথা জানান বক্তারা। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি বলেন, পরিবেশের কথা বিবেচনা করেই সরকার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে এসেছে এবং নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দিচ্ছে। এই সময় তিনি বিদ্যুৎ ব্যবহারে সচেতন হবারও আহ্বান জানান। শীতকালীন সবজি বিক্রি নিয়ে আর দুশ্চিন্তা নেই চুয়াডাঙ্গার কৃষকদের। সবজি কিনতে আগে ভাগে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসছেন ব্যবসায়ীরা। পরিবহন খরচে বেঁচে যাওয়ার পাশাপাশি কৃষকরা দাম পাচ্ছেন ভালো। আগস্ট মাস থেকে শীতের আগাম সবজির চাষ শুরু করেন চুয়াডাঙ্গার কৃষকরা। চারা রোপণ ও পরিচর্যা শেষে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আগাম সবজি তোলা শুরু হয়। এসব সবজি আগে ঢাকায় নিয়ে বিক্রি করতেন। এখন ঢাকার ব্যবসায়ীরা চুয়াডাঙ্গায় এসে ক্ষেত থেকে দেখে দরদাম করে কিনে নেন সব সবজি। এখান থেকে প্রতিদিন অন্তত 100 ট্রাক শীতের সবজি যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। এভাবে বেচাকেনায় লাভবান হচ্ছেন কৃষকরা। অন্য জায়গা থেকে ব্যাপারী আসে, ঢাকা থেকে, বাইরের থেকে, এখানে তারা ভুই থাউকো কিনে নেয়, নিয়ে আমরা এইভাবে বেচি। আগাম কপিটা আবাদ হয়, এই আগাম কপিটা মোটামুটি কৃষকও ভালো দাম পায়। বাইরে থেকে ব্যাপারী আসে, আগাম সবজি আগাম অন্য সাইডে থাকে না, এখান থেকে নিয়ে যায়, ঢাকা নিয়ে যায়। চুয়াডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ কম, তাই কৃষকদের ঝুঁকিও কম। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভালো হয়েছে। ক্রেতারা এখানে আসে এবং এখানকার সবজিগুলো নিয়ে যায়। একদিকে যেন আমাদের কৃষকরা লাভবান হচ্ছে, অন্যদিকে আমাদের এখানকার নিরাপদ যে সবজিটা সেটা সারা দেশে ছড়িয়ে পড়ছে, যার ফলে আমাদের অর্থনীতিতে আমাদের কৃষকের অবদান রাখছে। চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 6593 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে তা অতিক্রম করে আবাদ হয়েছে 7611 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জি20 সম্মেলনে ন্যূনতম 15% কর্পোরেট করের চুক্তিতে সম্মত হয়েছেন বিশ্ব নেতারা। ইতালির রোমে জি20 সম্মেলনে চুক্তিতে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন যোগদানকারী দেশগুলো। এই চুক্তির ফলে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো লাভের উপর অন্তত 15% কর আরোপ করতে পারবে দেশগুলো। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তিটি আজ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের মধ্যে এটি কার্যকরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি করোনা মহামারী নিয়েও আলোচনা হবে এবারের জি20 সম্মেলনে। করোনা পরিস্থিতির কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে নয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশ নেন বলে জানিয়েছে বিবিসি। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার।
বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হচ্ছে 85 টাকা 70 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হচ্ছে 119 টাকা 62 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 101 টাকা 9 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হচ্ছে 1 টাকা 27 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হচ্ছে 22 টাকা 96 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 23 টাকা 44 পয়সায়। কুয়েতি দিনারের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 285 টাকা 87 পয়সায়। দর বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতে, বিনিময় হয়েছে 20 টাকা 80 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।